পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীর্ষে ভোট চাইলেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান। ভোটে অনিয়ম হলে পার পাবে না কেউ, হুঁশিয়ারি জামায়াতের। গণভোটের 4 প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। একটি দলের বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ এনসিপির। খতমে নবুয়াত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি। একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে সংসদে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সবার সহযোগিতা চাইলেন আইজিপি। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে রণক্ষেত্র বরিশাল। শিক্ষার্থী ও পরিবহন শ্রমিক সংঘর্ষে আহত 30। বাস ভাঙচুর, অগ্নিসংযোগ। 2 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, এমন মন্তব্য করে পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিল্লিতে বসে শেখ হাসিনার নির্দেশে জ্বালাও পোড়াও দেশের মানুষ হতে দেবে না বলেও জানান তিনি। নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ সহ নানা স্লোগানে মুখর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির জনসমাবেশে ঢল নামে নেতাকর্মীর। রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীরা আসেন সমাবেশে। শনিবার দুপুরে সমাবেশ মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা। পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। দিল্লিতে বসে জ্বালাও পোড়াওয়ের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তা হতে দেবে না। নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। ভালো হয়ে যান, কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনি তো নির্বাচন করবেন, নির্বাচন না করে আপনাদের অস্তিত্ব থাকবে না। সে দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, মানুষ জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন না? এর আগে চাঁপাইনবাবগঞ্জের রেয়াইচর এলাকায় মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে। এখানকার আপনার পুরো পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ। গণভোটের 4টি প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়? অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির। শনিবার দুপুরে রাজধানীর শ্যামলীতে তারেক রহমানের পক্ষে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। রিজভি বলেন, 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে উদ্দেশ্য সফল হবে না। ভারত থেকে বিপুল অর্থের মাধ্যমে আওয়ামী লীগ দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের, তাকে বাসস্থান দেওয়া, তার সন্তানের চিকিৎসা,
তার সন্তানের শিক্ষা এগুলো নিশ্চিত করা, এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ। আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব? এবারে নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হওয়ার সিদ্ধান্তে দেশে অস্থিরতা তৈরি হলে সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শনিবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী মোটর শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শোভাযাত্রার আগে এক পথসভায় অংশ নেন তিনি। বলেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। বিগত দিনের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের অন্যতম এই শীর্ষ নেতা। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন, তা না হলে মনে রাখবেন আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। এদিকে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়। কাউকে গুরুত্ব দিল, কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না, অচল অবস্থা সৃষ্টি হয়। এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এ সময় তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। লক্ষ লক্ষ কোটি কোটি শফিক মুন্সি, সময় সংবাদ। কষ্ট দেওয়ার জন্য নয়। একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। যারা গণভোটের রায় মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শনিবার বিকেলে কৃষি গবেষণা কাউন্সিলে এনসিপির কৃষি উইং আয়োজিত এক সেমিনারে যোগ দেন দলটির শীর্ষ নেতারা। এ সময় রাজনীতিতে গুন্ডা চাঁদাবাজদের আধিপত্য নিয়ে আক্ষেপের কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর নোবেলজয়ী একজনকে সরকার প্রধান বানানো হলেও নানা চাপের মুখে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে বলে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ সমন্বয়ক হান্নান মাসুদ। 24 পরবর্তী যে সরকারকে একজন ইকোনমিস্টকে আমরা দেশের দায়িত্ব দিয়েছি, নোবেলজয়ী ইকোনমিস্টকে, আমরা ভাবছিলাম যে হচ্ছে নিয়ে এই উদ্যোগগুলা নেবেন, কিন্তু দেখা গিয়েছে ইস্টাবলিশমেন্টের চাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন। আগের রাজনৈতিক ব্যবস্থার উপর, আগের আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই সনদের বিষয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে তা সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো। সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে, তাদের অভিরুচির উপরে। এমন অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনদের মধ্য দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব। এই ফেসিবাদী আমলের বাংলাদেশ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি জানানো হয়েছে। এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াত নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, দেশের অন্যান্য দলের নেতা ও আলেম ওলামার ঢল নামে।
ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস খতমে নবুয়াত এর গুরুত্ব তুলে ধরতে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সকাল থেকে সমাবেশে সমবেত হন বিশ্বের শীর্ষস্থানীয় আলেম উলামা ও ইসলামী চিন্তাবিদ এবং রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে সারা দেশ থেকে আসা আলেম ওলামার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। দেশের প্রতিটি জেলায় দায়িত্বরত জেলা প্রশাসক ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি জামাত নেতারা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব। কাদিয়ানী কাফের, অমুসলিম ঘোষণা করলাম। এ সময় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা ঘোষণাপত্র তুলে ধরেন মাওলানা মাহফুজুল হক। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে। কাদিয়ানীদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে এবারই প্রথম অনুষ্ঠিত হল আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। খেলাপির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনীতিক ও ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এই পুনঃ তফসিলের সুবিধা কিনা তা যাচাই না করে ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষণের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা। কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত 1.5 দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা। নরমালি আগের মতো যেরকম সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি, এই ধরনের নিজেরাও যদি বলতে পারে তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি তাদের ব্যাপারে এই বিশেষ নীতি সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে জুন মাস পর্যন্ত সবশেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আলাদা অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান আইজিপি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত 3 জনের মামলার রায়ের দিন ঘোষণা ঘিরে সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেয়া হয় বেশ কিছু যানবাহনে আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও।
পরে 17 নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার দুপুরে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন আইজিপি। যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি, সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। আমাদের হাতে যে 2 মাস আছে আমরা অবশ্যই পারবো। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের ভোট সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন আইজিপি। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNBর কমান্ড্যান্ট জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে, তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে দ্রুত দায়ীদের ধরতে কাজ চলছে বলেও জানান তিনি। ঘটনার পর থেকে স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে RNB এবং GRP যৌথভাবে টিম গঠন করে তারা ডিউটি করছে। আর যেহেতু একাধিক ভিডিও ফুটেজে আছে যে সন্দেহভাজন একটা লোককে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি যে ওর গায়ে চাদর, মুখে কালো রঙের একটা মাস্ক, সে দৌড়ে ওইখান থেকে সরে যাচ্ছিল। অন্যান্য যাত্রী বা অন্যান্য 2-1 জন লোক যারা আশেপাশে ছিল তাদের মধ্যে কোনো বাড়তি কোনো আতঙ্ক ছিল না। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে একের পর এক বাস ভাঙচুর। বরিশালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 30 জন। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় বাস চলাচল। একের পর এক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ করেন। আহত হয় অন্তত 30 জন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, হাফ ভাড়া নিয়ে বিএম কলেজের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ থেকেই ঘটনার সূত্রপাত। অভ্যন্তরীণ রুটে চলা সেবা পরিবহনের স্টাফ ও চালক হিজলা উপজেলা থেকে আসা এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। শনিবার সন্ধ্যায় সমঝোতার জন্য মারধরের শিকার শিক্ষার্থীর সহপাঠীরা আসলে তাদেরও শ্রমিকরা মারধর করে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে বিএম কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা জড়ো হন নতুল্লাবাদে। একজন শিক্ষার্থী সে হাফ ভাড়া দিতে চেয়েছিল, কিন্তু তারা এটা মানতে বাধ্য ছিল না। তাদের সাথে কথা বলতেছি, এর এক পর্যায়ে আইসা তারা হঠাৎ করে লাঠি সোটা নিয়ে হামলা চালাইছে। আমাদের অনেক ভাইয়ের মাথা ফাটছে। তবে শিক্ষার্থীদের মারধর করেনি বলে দাবি করেন শ্রমিকরা। একটি বাসে আগুন, বেশ কয়েকটি বাস ভাঙচুর, কাউন্টার লুটপাটের অভিযোগ করেন তারা। সন্ধ্যা 7টার দিকে বন্ধ হয়ে যায় সকল রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বললে দিছে ভাইয়া আমাকে কম দিলে আমরা চলতে পারি না, আমাদেরকে একটু ভাড়াটা বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই রকমের ঘটনা আমাদের সাথে ভাড়া নিয়ে কোনোদিনও হয় নাই। তার উপরে হামলা করছে, তারাও মারছে, মারার পর সে চলে গেছে। গাড়িটা সামনে ছিল, অন্য দুষ্কৃত লোকজনরাও লং পথের যত গাড়ি আছে সব ভাঙচুর করছে। টার্মিনালে ঢোকার আগ থেকেই এলোপাতাড়িভাবে ইট পার করে মারা শুরু করছে, মারতে আসছে। ছাত্রদেরকে শান্ত করার চেষ্টা করছি, তাদেরকে ক্যাম্পাসে ফেরানোর জন্য চেষ্টা করছি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়া হয়। আমরা আগুন নির্বাপন করে ফেলেছি, আর এখন এই পর্যন্ত শান্ত আছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম, যেহেতু রোড ব্লক হয়ে গেছে, অন্যান্য আমাদের যে সহযোগী তারাও আসতে বাধাগ্রস্ত হয়েছে পথে, এই কারণে একটু বিস্তার লাভ করেছে বেশি। প্রায় 2 ঘন্টার পর রাত 9টার দিকে মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে, আহত 1 জন।
শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে করে মধুপুর যাচ্ছিলেন জিহাদ সহ 2 জন। গোলাবাড়ি এলাকায় পৌঁছালে ধনবাড়িগামী বাস মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলে চালক জিহাদ নিহত হন। আহত হন আরেক আরোহী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিনিময় পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। লকডাউনের কঠোর নিরাপত্তার মধ্যে গত 13 নভেম্বর আশরাফুলের 26 টুকরা লাশ ফেলে যায় হাইকোর্ট এলাকায়। অভিযুক্ত জরেজ ও শামীমাকে গ্রেফতারের পর হত্যার কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে র্যাব ও পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই হত্যাকাণ্ড, এমন দাবি র্যাবের। তবে ডিএমপির গোয়েন্দা বিভাগের দাবি, ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব থেকেই আশরাফুলকে হত্যা করে জরেজ। গেল 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে 2টি ড্রামে করে 26 টুকরো লাশ ফেলে যায় জরেজ ও শামীমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো দেশে। ঘটনাটি নিয়ে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজুলকে পুলিশ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে সংস্থা দুটি। র্যাব 3-এর অধিনায়ক বলেন, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে একান্ত সময় কাটায়। তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে, ত্রিভুজ প্রেমের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তবে দুটি সংস্থাই জানিয়েছে আশরাফুল হত্যার ঘটনায় আরও তদন্ত হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মোবাইল টেকনিশিয়ান আকাশ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, বকেয়া 1200 টাকা বারবার চাওয়ায় আকাশকে হত্যা করে সানি। এদিকে গাজীপুরের ফ্ল্যাট থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আটক করা হয়েছে নিহতের মেয়েকে। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের কসাই এলাকায় মোবাইল ফোন মেরামতের ব্যবসা করতেন আকাশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবক সানির কাছে ডিসপ্লে মেরামতের বকেয়া 1200 টাকা দাবি করেন তিনি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আকাশকে ছুরিকাঘাত করে সানি। এতে মৃত্যু হয় আকাশের। শনিবার চান্নাইশ থেকে সানিকে গ্রেফতার করে র্যাব। পরে তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় আরও 2 জনকে। রিয়াজউদ্দিন বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই। মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ির একটি ফ্ল্যাটে দম্পতির রক্তাক্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। 2 জনকেই গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। ততক্ষণে মারা যান স্ত্রী রহিমা। স্বামী ইমরানকে পাঠানো হয় হাসপাতালে। আটক করা হয় রহিমার প্রথম ঘরের 16 বছরের মেয়েকে। পুলিশ জানায়, টিকটকে আসক্ত ছিল মেয়েটি। ঘটনার রাতে তার কক্ষে ছিল 3 টিকটকার। এমন একটা বিচার হোক যাতে এইসব যাতে না হয়। সিআইডি এবং পিবিআইও সেটা ইনভেস্টিগেশন করছে। আমরা এই মৃত্যুর কারণ সম্পর্কে আপাতত কিছু বলতে পারতেছি না। সুস্পষ্ট করে তদন্ত করে মূল বিষয় বলা যাবে। ইমরান রহিমা দম্পতি ভাড়া বাসায় উঠেছিলেন চলতি মাসেই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। রাজশাহীতে সুমন হত্যা মামলার আসামি লিমন মিয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে বিচারক মামুনুর রশিদ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে লিমন মিয়াকে গ্রেফতার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নেওয়া হয়। 7 দিনের রিমান্ড আবেদন করা হলে মঞ্জুর হয় 5 দিন। এদিকে লিমনের বক্তব্য গণমাধ্যমে প্রচারের সুযোগ দেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত 13 নভেম্বর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে সুমন। আহত হন তার মা তাসমিন নাহার লুসি ও হামলাকারী লিমন মিয়া। মানসিক স্বাস্থ্য সেবাকে প্রাথমিক স্বাস্থ্য সেবা হিসেবে উন্নীতকরণে সরকার কাজ করছে। শনিবার সকালে রাজধানীর এক হোটেলে মনোরোগ বিদ্যার আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা একথা জানান। সম্মেলনে শহর থেকে গ্রামীণ এলাকায় মানসিক স্বাস্থ্য পরিষেবার নানান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান বলেন, দেশে 18 কোটি মানুষের জন্য মাত্র 370 জন মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন, যা অত্যন্ত অপ্রতুল। তাই চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উপর জোর দেন তিনি। এছাড়াও মানসিক স্বাস্থ্য নিয়ে জনগণের সচেতনতা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এই দেশে মানসিক স্বাস্থ্য সেবা দানের ক্ষেত্রে আমাদের সামর্থ্য, আমাদের রেসপন্স করার সামর্থ্য এখনো খুবই সীমিত, অথবা অনেক ক্ষেত্রে নাই বললেই চলে। 370 জন মাত্র মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন। এই সামর্থ্য 18 কোটি মানুষের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মোটেই যথেষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের চেষ্টা করেছে, যার মধ্যে একটি অন্যতম প্রধান পরিবর্তন হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবাকে প্রাথমিক স্বাস্থ্য সেবায় অন্তর্ভুক্ত করা। সব দলের সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সংস্কার ইস্যুতে সবার সমর্থন নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সবার সায় পেলে অনেক সমস্যার সমাধান করা যেত বলেও মনে করেন তিনি। নারীর ক্ষমতায়নে রাজনৈতিক সংস্কারে জোর দিয়ে রাজনীতিকরা বলেন, কর্মঘণ্টা কমানো মানে শ্রমবাজারে নারীর অগ্রযাত্রা টেনে ধরা। দরজায় কড়া নাড়ছে সংসদ নির্বাচন। 49%-এরও বেশি ভোটার নারী হলেও রাজনীতিতে তাদের সুযোগ নিয়ে আছে অভিযোগ অনুযোগ। এমন বাস্তবতায় শনিবার বিকেলে রাজধানীর 20 অডিটোরিয়ামে গণতন্ত্র বিনির্মাণে নারী বিষয়ে গোল টেবিল বৈঠকে যোগ দেন পেশাজীবী রাজনীতিক ও উপদেষ্টা। রাজনীতির মাঠে থাকা নারীরা বলছেন, দেশের রাজনীতিতে অর্থ, অস্ত্র, পেশি শক্তি দাপট। এই প্রক্রিয়ায় নারীর সুযোগই খুবই সীমিত। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই কাজটা কখনোই করে নাই যে তার মহানগরের যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক সভাপতি কখনো নারী হয় না। নারীদের চ্যালেঞ্জেস গুলো চিন্তা না করে ওনাদের জন্য আরো ডিসঅ্যাডভান্টেজেস যে পজিশন গুলো 2025-এ আসা, এটা খুবই আনফরচুনেট। নারীর অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের উপর জোর দেন রাজনীতিক ও অধিকার কর্মীরা। বাংলাদেশ যে ভোট দেবেন তার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট না করে কিছু বদলাবে না। ডেমোক্রেটাইজেশনের জন্য আমাদের নারীর অংশগ্রহণটা এখানে অপরিহার্য। কিছুটা গণতান্ত্রিক যেসব জায়গায় আমরা একটু বলে থাকি, সেখানে ওই অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা ঘটেছে। নিজেদের তাকিয়ে নিজেদের দিকে আমাদের প্রশ্ন করতে হবে যে সত্যিকার অর্থে আমরা যা বলি আর যা করি তার মধ্যে ফারাকগুলি কোথায়, কেন এবং কিভাবে এই ধরনের ফারাক রেখে আমরা পার পেয়ে যাই। তথ্য উপদেষ্টা জানান, দলগুলো চাইলে সব ক্ষেত্রে সংস্কার আনা সম্ভব হতো। পলিটিক্যাল সেটেলমেন্ট এটা যতদিন না বদলাবে ততদিন আসলে এখানে কোনো পলিসি সাজেশনস বলি কোনো পলিটিক্সও আসলে কার্যকর হবে না। অভ্যুত্থানের চেয়ে তো বড় পলিটিক্স করা সম্ভব না এত মানুষের রক্ত দিয়ে। নারীর ক্ষমতায়ন না হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে না বলে মনে করেন বক্তারা। কিভাবে দেখবো যে নারীর এই রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইনকে সিন্ডিকেট তৈরির নীল নকশা হিসেবে দেখছেন ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন আটাপ নেতারা। তাদের দাবি, প্রস্তাবিত আইন বাস্তবায়ন হলে বিমানে ভ্রমণ ব্যয় ও যাত্রী হয়রানি বাড়বে, কমবে সেবার মান। আটাপের একাংশ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা। প্রতি বছর কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যান 8 থেকে 10 লাখ মানুষ, হজে যান 1 লাখের বেশি। এছাড়া শিক্ষা পর্যটনেও যান বিপুল সংখ্যক বাংলাদেশি, যারা প্রতিনিয়তই অতিরিক্ত বিমানের ভাড়ার কারসাজির শিকার হন বলে অভিযোগ মেলে অহরহ। এই অবস্থা থেকে উত্তরণে গেল বৃহস্পতিবার ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইনে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে ট্রাভেল এজেন্সির 10 লাখ টাকা জামানত, এজেন্সি টু এজেন্সি টিকিট বিক্রি বন্ধ ও অসাধুতায় 10 লাখ টাকা জরিমানা ও শাস্তি সহ বেশ কিছু বিধান যুক্ত হয়েছে।
হুট করে বিটা বন্ধ করে দিলে তো আমরা তাহলে কোথায় যাব? আজকে এক শ্রেণীর দালাল চক্ররা উঠে পড়ে লেগেছে যে এই সেক্টরটা ধ্বংস হয়ে যাক। শনিবার নয়াপল্টনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাবের মানববন্ধনে সংগঠনটির নেতারা জানান, নতুন আইন ব্যবসা বান্ধব নয়। অসাধুদের শাস্তির আওতায় আনার দাবি জানালেও আইনের কঠোরতায় যেন নতুন সিন্ডিকেট গড়ে না ওঠে সেদিকে সরকারের বিশেষ নজর চান তারা। এক এজেন্সি অন্য এজেন্সির সাথে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না, এটার উপরে অবশ্যই নজরদারি দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। ছোট ছোট ট্রাভেল এজেন্সি প্রায় 4 থেকে 4,500, তারা যদি বন্ধ হয়ে যায় এই ব্যবসাটা চলে যাবে কতিপয় মাফিয়াদের হাতে। তুলে ধরতে চাই। পরে এক সংবাদ সম্মেলনে আটাব নেতারা জানান, আলোচনা ছাড়া সরকারের নেয়া একক সিদ্ধান্তে করা এই আইন মেনে নেবেন না তারা। কোনো ধরনের আলোচনা হয়নি, স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে এই ধরনের একটি প্রস্তাব করা হয়েছে। আমরা যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সম্পূর্ণ আইনটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ সময় জেনারেল সেলস এজেন্ট বা জিএস নিয়োগ ঐচ্ছিক করার কারণে অনেকেই কর্মসংস্থান হারাবে বলেও দাবি করেন আটাব নেতারা। সিদ্ধান্ত গ্রহণ করবে এটি তো। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সন্ধ্যায় নগরীর নয়াবাজার বিশ্ব রোড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিলটি, পরে বড়পুল এলাকায় গিয়ে শেষ হয়। শ্রমিক নেতারা অভিযোগ করেন, সরকার ও বন্দর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে। লালদিয়া চরও ইজারা দিতে চায়। এসব টার্মিনাল বিদেশিদের হাতে গেলে বন্দরের শ্রমিকরা যেমন চাকরি হারাবে, তেমনি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে জানান শ্রমিক নেতারা। মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের রহস্যজনক মৃত্যুর দ্রুত তদন্তের দাবিতে মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার বিকেলে মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শ্যামলীর রিং রোডে গিয়ে শেষ হয়। তাদের দাবি, তদন্ত সঠিকভাবে না হওয়ায় এখনও গ্রেফতার হয়নি কেউ। অবিলম্বে তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। এ সময় তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসার দরজা ভেঙে গলায় রশি পেঁচানো অবস্থায় সাব্বির আহমেদকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরাধীকে শনাক্ত করে বিচারের দাবি করছি, অন্যথায় ছাত্রদল তাদের কর্মসূচির মাধ্যমে সেটি আদায় করে নিতে বাধ্য করবে। সাব্বিরের হত্যার রহস্য উদ্ঘাটন আমরা এখনো পর্যন্ত পাই নাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসনের 4 দিন কি কাজ করেছে? সাব্বির সহ যেসব হত্যা হয়েছে প্রতিটা হত্যার তদন্ত সাপেক্ষে দোষীদের যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসে। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে 15 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা বাংলাদেশিরা কর্মসংস্থানের উদ্দেশ্যে 5 থেকে 7 বছর থেকে ভারতে বসবাস করছিলেন। সম্প্রতি ভারত সরকার অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান শুরু করে। এ সময় তাদের ঘরবাড়ি ভেঙে দিলে তারা দেশে ফিরতে বিএসএফের কাছে আত্মসমর্পণ করে। পরে বিএসএফ জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ড সহ অন্যান্য নথিপত্র যাচাই বাছাই করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটককৃতরা সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাসিন্দা। আমরা ওখানে বাংলাদেশি হওয়াতে ওখানে তাড়িয়ে দিয়েছিল। তাড়ানোর পরে আমরা বিএসএফ এর সমর্পণ হই, ওখানে স্যালেন্ডার হই। ওখান থেকে বিএসএফ আমাদের বিডিআর এর হাতে তুলে দেয়। ব্রাজিলে বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। বিস্তারিত জানাতে ব্রাজিলের ব্লেমেয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে।
বিশ্ব জলবায়ু সম্মেলনের 30তম আসর চলমান এখন ব্রাজিলের এই বেলেম শহরে। মূলত এই আয়োজনটির প্রধান লক্ষ্যই ছিল এবছর যে গত যে কপ সম্মেলনগুলো হয়েছে সেই কপ সম্মেলনে যেসব প্রতিশ্রুতি দিয়েছে ধনী রাষ্ট্রগুলো বা উন্নত রাষ্ট্রগুলো, সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই বাস্তবায়নের প্রক্রিয়াগুলো এবছর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবারের এই সম্মেলনে। এইটাই মূলত ছিল সবচেয়ে বড় লক্ষ্য। অর্থাৎ মূল কথাটি ছিল যে প্রত্যেক বছর এই যে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়, সেই সম্মেলনে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে এবছরের এইরকম একটি ব্যতিক্রম লক্ষ্য নেওয়া হয়েছিল যে আগের শর্তগুলো, আগের প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। কিন্তু এই বছরের আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স সহ যে সমস্ত ধনী দেশগুলো, উন্নত দেশগুলো, যাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতির শিকার হচ্ছে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো বা গরিব দেশগুলো, সেই ধনী রাষ্ট্রগুলোর বিশ্ব নেতারা কিন্তু এবছর এই 30তম সম্মেলনে অর্থাৎ কপ 30-তে তারা কিন্তু উপস্থিত হয়নি। যে কারণে এবছরের এই সম্মেলনটি অনেকটাই লক্ষ্যহীন হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং তাদের মতে এই যে তারা অনীহা দেখাচ্ছেন ধনী দেশগুলো, এই অনীহার প্রেক্ষিতে স্বল্পোন্নত দেশগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত জলবায়ু পরিবর্তনের প্রভাবে, সেই দেশগুলো শূন্য হাতেই এবছর ফিরে যাবে বলে তারা একটা আশঙ্কা করছেন। আমি যদি বলি আজকে যে 6ষ্ঠ দিন চলছে, সেই 6ষ্ঠ দিনে মূলত সকালে আয়োজিত হওয়ার কথা ছিল একটি বড় মিটিং, যে মিটিংয়ের শিরোনাম দেওয়া হয়েছিল বাকু থেকে বেলেম। অর্থাৎ গত বাকুতে, আজারবাইজানের বাকুতে যে সম্মেলন হয়েছিল সেখানে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো কোন পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে সেটি আলোচনা করা, কিন্তু সেই আজকের এই সেমিনারটি কিন্তু পণ্ড হয়ে গেছে। অর্থাৎ নির্ধারিত সেমিনারটি আর কিন্তু আজকে অনুষ্ঠিত হয়নি। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, দুপুরে আজ বাংলাদেশের পক্ষ থেকে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা, যিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি আজকে একটি আশার বাণী শুনিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে স্বল্পোন্নত দেশের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে যে ক্ষতিপূরণ আদায়ের যে দাবিগুলো তারা তুলে ধরছেন, সেই দাবিগুলোর ব্যাপারে তারা আরও বেশি সোচ্চার হবেন এবং তারা আশাবাদী যে এই যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেক্ষেত্রে তারা অনেকটাই সফল হবেন। যদিও বিশেষজ্ঞ মতামত হচ্ছে যে এবারেও অন্ততপক্ষে খালি হাতে ফিরতে হবে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোকে। তো তাদের পরামর্শ হচ্ছে, এই যে বিশেষজ্ঞরা, তাদের পরামর্শ হচ্ছে কপ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরেও অন্ততপক্ষে যৌথভাবে যেন স্বল্পোন্নত দেশগুলো তারা যেন যৌথভাবে এই জোর লবিং চালিয়ে যায় উন্নত দেশগুলোর কাছে, যাতে বাংলাদেশ যে ক্ষতির শিকার হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, সেই ক্ষতিপূরণ যাতে আদায় করতে পারে। মূলত ব্রাজিলের এই বেলেম শহরে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে সবশেষ তথ্য ছিল এই। সরাসরি যুক্ত ছিলাম ব্রাজিলে। মিয়ানমারের সাগাইংয়ে বিদ্রোহী গোষ্ঠীর অতর্কিত হামলায় গত কয়েকদিনে 50 জান্তা সেনা নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরও 15 সদস্যকে। পরে অঞ্চলটিতে সামরিক বাহিনী বিমান হামলা চালালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে পালিয়েছেন 5000-এর বেশি বাসিন্দা। এদিকে দীর্ঘ 35 বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তের কৌশলগত মডং শহর পুনরায় দখলে নিয়েছে কারেন বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে মিয়ানমার ভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সাগাইং অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স ও জান্তা সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, দুপক্ষের সংঘর্ষে কান্তবালু ও খিউন সীমান্তে অর্ধশত সেনা ও সামরিক বাহিনী সমর্থিত মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। বেশ কয়েকজন আটক হয়েছে পিডিএফ এর হাতে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অতর্কিত হামলায় সেনা নিহতের পর ওই এলাকায় আকাশপথে আক্রমণ চালায় সেনাবাহিনী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপক্ষের তীব্র সংঘাতের জেরে অন্তত 14টি গ্রামের 5000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে বেকায়দায় পড়েছে জান্তা বাহিনী। দীর্ঘ 35 বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তবর্তী কৌশলগত মডং শহর পুনর্দখল করেছে কারেন ন্যাশনাল ইউনিয়ন KNU বিদ্রোহী এবং তাদের মিত্ররা। জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষের পর সেনারা থাইল্যান্ডে পালিয়ে যায়। পাহাড়ি এই শহরটি সিংখন পাস সীমান্তে অবস্থিত। এর পাশে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরিকান প্রদেশ। মডং একসময় KNUর মাইক জেলার সদর দপ্তর ছিল। 1990 সালে এটি জান্তার দখলে চলে যায়।
এদিকে মিয়ানমার ভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে এরই মধ্যে থাইল্যান্ডে গঠিত নতুন স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স মোতায়েন করেছে FBI। অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে কারেন্ট স্টেটের তাইচ্যাং স্ক্যাম কম্পাউন্ডের ওয়েবসাইট জব্দ করা হয়েছে। এছাড়া স্ক্যাম ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ডেমোক্রেটিক কারেন্ট বেনেভোলেন্ট আর্মি DKBA এবং এর কয়েকজন নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্ট্রাইক ফোর্সের দাবি, চীনা অপরাধ চক্র পরিচালিত এসব কেন্দ্র থেকে প্রতি বছর মার্কিন নাগরিকদের কাছ থেকে প্রায় $10 বিলিয়ন হাতিয়ে নেওয়া হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইতালির অর্থ বাণিজ্যের রাজধানী এবং বিশ্ব ফ্যাশনের প্রধান শহর মিলান। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহর ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্যে ভরপুর। এখানে বসবাস করেন 30,000-এর বেশি বাংলাদেশি। ব্যবসা ও কর্মসংস্থানের ভালো সুযোগ থাকায় সন্তুষ্ট তারা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। প্রায় 14 লাখ জনসংখ্যার শহর মিলান ইতালির বাণিজ্য ও অর্থনৈতিক রাজধানী। দেশটিতে 300-র বেশি বিশ্বখ্যাত বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানের 270টিরই প্রধান কার্যালয় মিলানে। এছাড়া ইতালির বেশিরভাগ ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, স্টক এক্সচেঞ্জ সহ গুগল, নাইকি, ইয়াহু, স্যামসাং, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, আলিবাবা সহ হাজারো প্রতিষ্ঠানের ইউরোপীয় বা আঞ্চলিক সদর দফতর এই শহরে। তাই মিলানে সবসময়ই দক্ষ কর্মীর চাহিদা। ব্যবসা ও কর্মস্থানের ভালো সুযোগ থাকায় বর্তমানে শহরটিতে 30,000 বাংলাদেশি বসবাস করছেন। ব্যবসা বাণিজ্য এবং কি চাকরির জন্য একটা উপযুক্ত জায়গা। মিলানোতে আপনি জব, কাজকর্ম যা কিছুই বলেন সবকিছুই আপনি নিজের মতো করে খুঁজে নিতে পারবেন। বিশ্ব ফ্যাশনের রাজধানী মিলান অর্থ বাণিজ্যের ক্ষেত্রেও ইউরোপের গুরুত্বপূর্ণ 5 শহরের একটি। ইতালির মাথাপিছু আয় যেখানে প্রায় $41,000 মার্কিন, সেখানে মিলান মেট্রোপলিটন এলাকার মানুষের মাথাপিছু আয় প্রায় $56,000। শহরটিতে বেকারত্বের হারও ইতালির মধ্যে সবচেয়ে কম, তবে বাসা ভাড়া অত্যন্ত বেশি, যা বিশ্বের মধ্যে 12তম স্থানে। তাই নতুন কর্মজীবীদের এখানে স্থায়ী হতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। হ্যামিলনের বাসিওয়ালার শহর খ্যাত মিলান 286 খ্রিস্টাব্দ থেকে 402 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 147 বছর ছিল রোমান সাম্রাজ্যের পশ্চিম অঞ্চলের রাজধানী। প্রাচীন নির্মাণ শৈলী, দৃষ্টিনন্দন প্রাসাদ আর উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মিলান শুধু ইতালি নয়, ইউরোপের অন্যতম ট্রানজিট হাব, যা শহরটির অর্থনৈতিক বিকাশকে শক্তিশালী করে তুলেছে। ইতালি, সময় সংবাদ। রমজান সামনে রেখে বাংলাদেশে বিমানের টিকিটের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। হজ মৌসুমেও যেন বিমানে যাতায়াতে ভোগান্তি না হয় সে বিষয়েও সরকারের নজরদারি চান তারা। বিমান ভাড়া ও সেবায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তাদের। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। আর কয়েক মাস পর শুরু হচ্ছে আমিরাত প্রবাসীদের ছুটির মৌসুম। রমজানের আগে ঈদুল আজহা পর্যন্ত এই সময়টা দেশে যাওয়ার উপযুক্ত সময় হিসেবে দেখেন তারা। কিন্তু প্রতি বছরের মতো এবারও কি বাড়বে টিকিটের দাম, এই নিয়ে দুশ্চিন্তায় সাধারণ প্রবাসীরা। যারা বাংলাদেশে রয়েছেন, আপনাদের জন্য যত সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে আমরা দিতে পারি সবকিছু ইনশাআল্লাহ চেষ্টা করব। বাংলাদেশ বিমান এবং বাংলাদেশের যে সমস্ত এয়ারলাইন্স গুলা রয়েছে তাদের প্রাইস যাতে সমান পর্যায়ে থাকে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন। আমিরাতের গ্রিন সিটি আলাইন শহরটিতে রয়েছে অসংখ্য বাংলাদেশি ট্রাভেল এজেন্সি। বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় তাদের ভরসা শুধু টিকিট বিক্রি। শীতকাল, রমজান, ঈদ এই মৌসুমে ভালো ব্যবসার আশায় থাকেন তারা, কিন্তু দেশীয় এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম বেড়ে যাওয়ায় কমে গেছে চাহিদা। বাংলাদেশ বিমান কেন এত, যেখানে বাংলাদেশ বিমান প্রাইসটা হবে কম সেখানে কেন এত বেশি? এই জন্য একটা রিকোয়েস্ট করবো যে বাংলাদেশ বিমান কাছে যতটুকু সম্ভব প্রাইসটা কমানোর জন্য। আপনারা সময়ের আগে মিনিমাম 2 থেকে 3 মাস আগে আপনার ঈদ কেন্দ্রিক টিকিটগুলো আপনারা আগেই করে রাখবেন। আদারওয়াইজ যখন কাছাকাছি সময় যাবে তখন টিকিটের প্রাইস বাড়বে, একদম নিঃসন্দেহে বলতে পারি। ট্রাভেল ব্যবসায়ীরা জানান বেশি মুনাফার আশায় তারা এই ব্যবসায় নামলেও এখন আয় কমে গেছে। কারণ একদিকে ভিসার জটিলতা, অন্যদিকে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। ছুটির সময়ও অনেক প্রবাসী টিকিটের দাম বেশি হওয়ায় দেশে যেতে পারেন না। ভিসা সমস্যার সমাধান না হলে ট্রাভেল, ট্যুরিজম এবং টাইপিং ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে উল্লাস করতে চান সমিত সোম। ভারত ম্যাচে শুধু ডিফেন্সিভ নয়, গোল স্কোরের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। প্রত্যাশিত জয় না পেলেও দলের সবকিছুতে উন্নতি দেখছেন সমিত। এদিকে হামজা চৌধুরীর ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ।
ভারত ম্যাচের আগে হাসি মুখে অনুশীলনে হামজা চৌধুরী। খুব সহজেই অতীত ভুলে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারা তার দারুণ এক গুণ। হামজাকে নিয়ে ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ। দেশের মাটিতে তার ক্লাবের স্টাফদের দেখে এক ভিন্ন রকম অনুভূতি হামজার। অনুশীলনের শুরুতে সাংবাদিকের ক্যামেরা দিয়ে তাদের ফ্রেম বন্দিও করে মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন লেস্টার সিটির এই ফুটবলার। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশের প্রত্যাশা বেড়েছে আগের থেকে কয়েক গুণ। 2 দশকে জয়ের দেখা না পাওয়া ভারতের বিপক্ষে এবার জয়ের প্রহর গুনছে সমর্থকরা। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর গোলের দেখা পেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পাননি সমিত সোম। সবার মতো ভারত ম্যাচের গুরুত্ব ভালোভাবেই জানা আছে তার, তাই ভারতকে হারিয়ে উৎসবে মাততে চান তিনি। জানি যে ইন্ডিয়া একটা ভালো টিম, আমরাও ভালো টিম। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি আর ওই উইনটা পাবো এই টিউসডে ম্যাচে। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পর শক্তিমত্তা বেড়েছে বাংলাদেশের। বড় নামগুলো যোগ হলেও ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ভূমিকায় থাকছেন দেশি ফুটবলাররা, যা নিয়ে সমালোচনা করেছেন সমর্থকরা। তবে দেশি বিদেশিদের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না সমিত। কোচের পরিকল্পনাতেই আস্থা রাখতে চান তিনি। আমরা ওই টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেন জিনিস হলো উইন করতে। দেশি বিদেশি ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো। আর at the end of the day এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না। বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসাথে থাকতে হবে, সো ওইভাবে আমি চিন্তা করি না। প্রতিপক্ষ ভারত মানেই বাড়তি সতর্কতা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কষ্টসাধ্য হলেও তাদের শক্তিশালী ডিফেন্স লাইন আপ ভেঙে ঘরের মাঠে স্কোর করতে চায় বাংলাদেশ। ডিফেন্স লাইন তো ভালো খেলে, বাট আমি আগের যে বলছি এদের একটা গ্যাপ থাকে, মিডফিল্ড লাইন ব্যাক লাইনের দিকে একটা গ্যাপ থাকে, ওই স্পেস থাকে। ওই স্পেস যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই, ওইখানে টার্ন করে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকার সাকসেস হোপফুলি পাবো। তার নাহলে ওইখানে থেকে আমরা শট করতে পারবো একটু দূরের থেকে। আর দূরের থেকে যে শট করি তাহলে এদের ব্যাক লাইন একটু আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে, ওই সময়তে আমাদের স্ট্রাইকারকে হোপফুলি পাওয়া যাবে আর ভালো চান্স পাবো। এবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারলেও আগামী বছর থেকে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চায় বাংলাদেশ ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বছরের শেষ ম্যাচ ভারতকে হারিয়েই শেষ করার প্রত্যাশা রাখছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। পরবর্তী বছর র্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্য বাংলাদেশের। আপাতত ভারত ম্যাচ নিয়ে সব পরিকল্পনা বাফুফের। এরপর হেড কোচ হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পরিপূর্ণতা পেল কমলাপুর স্টেডিয়াম। লম্বা সময় পর নতুন টার্ফে মাঠে গড়িয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের নতুন আসর। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এই টুর্নামেন্ট থেকে আরও হামজা উঠে আসবে বলে মনে করেন বাফুফে বস। প্রতিটা খেলাতে বাংলাদেশের যে কোনো সময় আমরা একটা নতুন হামজা চৌধুরীকে আমরা আশা করি। আমরা প্রতিটা খেলায় হামজার বিগত গোলের মতো গোল আমরা স্বপ্ন দেখি। অ্যান্ড ফর শিওর যত খেলা বাড়বে ওই খেলার থেকে যেভাবে আমরা স্কাউটিং করে ভালো ভালো প্লেয়ার দেখে আরেকটু এলিট একাডেমিতে আমরা নিতে পারবো, যেখানে অবশ্যই আমাদের খ্যাতিমান প্লেয়ার তৈরি হবে। ফুটবলের নবজাগরণে হামজা সৌমিত্রা আলো ছড়ালেও তীরে এসে তরি ডোবানোর অভ্যাস থেকে বের হতে পারেনি বাংলাদেশ। দলের এমন ফলাফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কোচ হাভিয়ার কাবরেরার পরিকল্পনা নিয়ে। তবে আপাতত ভারত ম্যাচ নিয়েই সব পরিকল্পনা বাফুফের। এরপর কোচের ভবিষ্যৎ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতবো, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। তারপরের দিন থেকে অফকোর্স আমাদের নিউ প্ল্যানিং আমরা চলে যাব, সেটা আমাদের কমিটির মাধ্যমেই সবাইকে আমরা জানিয়ে দিব। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর কেটে গেছে 1 বছর। চলতি বছর র্যাঙ্কিংয়েও প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি, তাই 2026 সালে র্যাঙ্কিং উন্নয়নে গুরুত্ব দিবে বাফুফে। ভবিষ্যতে বেটার রেজাল্ট করার জন্য কি করা যায়, কিন্তু রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াতে হবে। এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম ইমপ্রুভ করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। বাংলাদেশ ফুটবল উন্নয়নে পায়োনিয়ার লিগ সহ আরও বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ রাইজিং স্টার্সের খবর। স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন হাবিবুর রহমান সোহান। হংকংয়ের বিপক্ষে মাত্র 35 বলে ম্যাজিক্যাল 3 ফিগারে পৌঁছান এই ওপেনার। এছাড়া 13 বলে 44 করেছেন অধিনায়ক আকবর আলী। তাতে গ্রুপ এতে নিজেদের
প্রথম ম্যাচে 9 ওভার হাতে রেখে 8 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ এ দল। ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি, আর তাতেই দেশের হয়ে দ্রুততম শতকের রেকর্ডটা এখন তার নামের পাশে। বলছি হাবিবুর রহমান সোহানের কথা। বয়স 26-এর কম, তবে ঘরোয়া ক্রিকেটের খবর রাখলে এই ওপেনারের এমন ইনিংস আপনাকে অবাক করার কথা নয়। এশিয়া কাপ রাইজিং স্টার্সে সোহানের ব্যাটিং তাণ্ডবে ছাড়খাড় হংকং জাতীয় দল। 35 বলে সেঞ্চুরি করেছেন, পাওয়ার প্লেতেই হাঁকিয়েছেন 10 ছক্কা, স্বীকৃত ক্রিকেটে যা কিনা বিশ্ব রেকর্ড। 24 বলে 88 করার পর সুযোগ ছিল ইতিহাসের দ্রুততম টি-20 সেঞ্চুরি করার, তবে শেষের 12 রান পূরণে খেলেছেন 11 বল। সেখানেই রেকর্ডটা হাতছাড়া হয় এই তরুণ ক্রিকেটারের। একদিন আগেই এই টুর্নামেন্টে ভারতের বৈভব সূর্যবংশীর ব্যাটিং শো অবাক করেছে সবাইকে। এরপর সোহানের এমন ইনিংস। পিচ নিয়ে অনেক আলোচনা আছে, তবে সোহানের সেঞ্চুরিটা তার ধারাবাহিকতার ফল। এনসিএল টি-20-র 2 আসরেই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রাজশাহীর এই ক্রিকেটার। সবশেষ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ আর প্রথমটাতে তৃতীয়। যদিও শেষ বিপিএলে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ওপেনার। সোহানের রেকর্ড গড়া সেঞ্চুরির আগে দোহায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই জিসান আলীকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন রিপন মণ্ডল। সপ্তম ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন মেহরাব, তবে অভিজ্ঞ হংকং ব্যাটার বাবর হায়াতের 50-তে ঘুরে দাঁড়ায় তারা। তাকে সঙ্গ দেন অধিনায়ক ইয়াসিম মোর্তজা। 22 বলে 44 করেন তিনি। শেষ দিকে 4 বলে 20 রানের ক্যামিওতে দলকে 167 রানের পুঁজি এনে দেন কিঞ্চিৎ শাহ। জবাবে খেলতে নামা বাংলাদেশের গল্পটা সোহানময়। জিসান আলম কিংবা জাওয়াদ আবরাররা এদিন নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। জয়ের ব্যবধানটা বেশি সাহায্য করবে বাংলাদেশকে। এ গ্রুপের অন্য 2 দল শ্রীলঙ্কা আর আফগানিস্তান। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। 2 বছর আগের হারের প্রতিশোধ নিল ব্রাজিল। সেনেগালকে হারালো 2-0 ব্যবধানে। সেলেসাওদের হয়ে গোল দুটি করেন এস্তেভাও ও ক্যাসেমিরো। 2 বছর আগের দেখায় সেনেগালের কাছে 4-2 গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। তবে কার্লো আনচেলত্তির অধীনে যে তারা আবারও স্বরূপে ফিরছে তার প্রমাণ মিলল লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেলে ব্রাজিল। 17 মিনিটে প্রথম সুযোগ এলেও স্কোর করতে পারেনি সেলেসাও। অবশেষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যায় 28 মিনিটে। স্কোর করেন চেলসি ফরওয়ার্ড এস্তেভাও। 35 মিনিটে ব্যবধান বাড়ান ক্যাসেমিরো। কর্নার থেকে পাওয়া বল তিনি জালে জড়ান চমৎকার দক্ষতায়। বিরতির পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সেনেগাল, তবে তা কাজে লাগাতে পারেনি ইলিমান। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচ শেষ করে 2-0 ব্যবধানে জিতে। দুদলই এরই মধ্যে নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান। ভোটে অনিয়ম হলে পার পাবে না কেউ, হুঁশিয়ারি জামাতের। গণভোটের 4 প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। একটি দলের বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ এনসিপির। এবং খতমে নবুয়াত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি। একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে সংসদে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামাতের। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গেই থাকুন সময়ের।